দর্শক, বাগেরহাটের হরতালের খবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এই মুহূর্তে আসলে সার্বিক পরিস্থিতিটি কি সেটি জেনে আসবো। আরিফুল ইসলাম আমার সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন। আরিফুল, সারাদিন কেমন দেখলেন? দোকানপাট বন্ধ ছিল বলছিলাম, এবং সার্বিকভাবে জনসমর্থনও পাওয়া গেছে এই হরতাল। সব মিলে কেমন কাটলো আসলে আজকের এই হরতাল? এখন পর্যন্ত সার্বিক চিত্রটি কেমন? তানভীর, আপনি যেমনটি বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরতলি সোনাতলা এলাকায় জেলা পরিষদের সামনে। সকাল সন্ধ্যা যে হরতাল আজ এবং আগামীকাল, সেটা আসলে বাগেরহাটে খুব কঠোরভাবেই পালন হচ্ছে। আমরা দেখছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মহাসড়কের একদম ফকিরহাটের কাটাখালী লক্ষ্মীপুর পর্যন্ত আমি সকালে গিয়েছি। তো সেখানে 13 থেকে 14টি ব্যারিকেড রয়েছে, আর এখনও একটি ব্যারিকেড দেখা যাচ্ছে এখানে একাধিকভাবে এই জেলা পরিষদের সামনে, এবং অলস সময় কাটাচ্ছে এখানে যারা হরতালের সমর্থন জানিয়ে যারা এখানে পিকেটিং করছে, তারা এখানে ফুটবলও খেলছে। তো এখানে আজকে বিএনপি শীর্ষ পর্যায়ে যারা নেতা তাদের খুব একটা দেখা না গেলেও অনেকেই আছে। কিছু আগেও আমরা সদর উপজেলা বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী আমরা দেখেছি। তো তারা যেটা বলছে যে আমরা হরতাল আহ্বান করেছি দেশের বাগেরহাট জেলার স্বার্থে, কারণ স্বাধীনতার পর থেকে যে 4টি আসন ছিল সেটা বহাল ছিল, কিন্তু ইসি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ওনার দায়িত্ব নয়, কারণ উনি এসেছে নির্বাচন, সুন্দর একটা নির্বাচন করে উনি সরে যাবে, বাট উনি সীমানা পুনর্নির্ধারণ এবং আসন পুনর্বিন্যাস করার ওনার দায়িত্ব না, এটা তারা বলছে। এবং তারা জানিয়েছে যে যদি এই আন্দোলনের মাধ্যমে যদি ইসি যদি এই তাদের দাবি পূরণ না করে, তাহলে থেকে কঠোর আন্দোলন দেবে। এবং সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় এবং দূরপাল্লার কোনো বাদ ছেড়ে যায়নি, বরং জেলা প্রশাসক মহোদয়কে আমরা দেখেছি উনি তার কার্যালয়ে ঢুকতে না পেরে উনি সার্কিট হাউসে গিয়েছিলেন, এবং জেলা পরিষদে হোক বা জেলা প্রশাসনিক কার্যালয় হোক বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী কিন্তু ওখানে যেতে পারেননি, তারা অনেকেই বাড়ি ফিরে গেছে। তো আজকে আগামীকালকেও সন্ধ্যা পর্যন্ত হরতাল থাকবে বলে বলা হয়েছে। এই ছিল আপাতত বাগেরহাটের সর্বশেষ খবর। জি আরিফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আরিফুল ইসলাম জানাচ্ছিলেন বাগেরহাট থেকে। আপনাদেরকে এর আগে যেমনটি জানাচ্ছিলাম যে ফরিদপুরেও কিন্তু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের খবর আমরা জানতে পেরেছি। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, আজকে যে বিক্ষোভের খবর আমরা বললাম, ফরিদপুরের সার্বিক অবস্থাটি কেমন, কি বলছেন আসলে বিক্ষোভকারীরা? তানভীর, আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরে কিন্তু আজকে দিয়ে তৃতীয় দিন, টানা না হলেও শুক্রবার শুরু হয়ে গতকালকে সারাদিন চলেছে, এবং আজকেও খুব সকাল থেকে কিন্তু এই ফরিদপুরের এই অবরোধটি একটু বিশেষ মাত্রায় বিস্তৃত। কারণ হচ্ছে পদ্মা সেতু হয়ে যে ভাঙা থেকে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলায় যাওয়ার যে প্রবেশদ্বার, এই ভাঙা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু 3টি রাস্তা চলে গেছে। একটি ফরিদপুর হয়ে যশোর, আরেকটি হচ্ছে গোপালগঞ্জ হয়ে খুলনা, এবং অপরটি মাদারীপুর হয়ে বরিশাল। অর্থাৎ এই 21 জেলায় যাওয়ার পথটি কিন্তু আসলে সকাল থেকে বন্ধ হয়ে যায় এই হরতাল অবরোধ চলাকালে। এখানে আমাদের হরতাল চলছে না, অবরোধের যে কর্মসূচি, স্থানীয় জনগণ অর্থাৎ আলগি এবং হামিদদি ইউনিয়নের যে অংশটি ফরিদপুর 4 থেকে ফরিদপুর 2-এ নেওয়ার প্রতিবাদে স্থানীয়রা আসলে ফুঁসে উঠেছেন, এবং এই দাবিতে তারা কিন্তু এই 3 দিন যাবৎ তারা এই অবরোধ করে আসছেন। এবং আজকে সকাল থেকে যেটি চলছে এবং এখনো বিকেল 5টা পর্যন্ত, সেটা সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু সেটা অব্যাহত থাকবে। এটার ফলে যেটা হচ্ছে যে এই অঞ্চলে সাধারণ মানুষের যে যান চলাচল বিঘ্নিত তো হচ্ছেই, পাশাপাশি জরুরি প্রয়োজনেও অনেকে যেতে পারছে না, অসুস্থ রোগী নিয়েও যেতে অসুবিধা হচ্ছে। যদিও অ্যাম্বুলেন্সগুলো তারা আওতামুক্ত রাখছে, তবুও অনেকে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে। এবং এই যানবাহন যখন আটকা পড়ছে, তখন এই যানবাহন থেকে কিন্তু যাত্রীরা তাদের ছোট শিশু এবং বৃদ্ধ এবং তাদের যে মাল, এগুলো নিয়ে কিন্তু তারা খুব ভোগান্তি দিয়ে রোদের মধ্যে তারা কিন্তু বাধ্য হয়ে রিক্সা, অটোরিক্সা বা অন্য কোনো মাধ্যমে তারা কিন্তু গন্তব্যে পৌঁছার চেষ্টা করেন, যার ফলে এই তৃতীয় দিনের মতো এই ভোগান্তি ফরিদপুরে অব্যাহত রয়েছে। এবং এখানে স্থানীয় প্রশাসন তাদের কাছে কিন্তু পৌঁছায়নি, এবং এখানে আমরা ভাঙায় আজকে দেখেছি যে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় দেখা গেছে। প্রশাসনের পক্ষ থেকে কিছু না বলা হলেও আন্দোলনকারীরা আগামীকালও তাদের অবরোধ অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তানভীর। জি হাসানুজ্জামান, ধন্যবাদ আপনাকে। ফরিদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান।